শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি সকলের ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আয়োজন শুরু করছি। প্রতিদিনকার মতো আজও আমাদের সঙ্গে দুজন অতিথি থাকছেন। আমরা আছি আপনাদের সঙ্গে, আছি আমি লাবণ্য এবং সেই সাথে রয়েছে আমি রোমান। দর্শক শুভ সকাল এবং আমার পক্ষ থেকে আপনাদের জন্য সুন্দর দিনের প্রত্যাশা। লাবণ্য তোমাকেও শুভ সকাল। কেমন আছো? আমি ভালো আছি, তুমিও ভালো আছো নিশ্চয়ই, কারণ আমি পাশে আছি। একদমই তাই। আমি যেমনটা সবসময় বলি, আমার রাঙা সকাল পরিবার যখন আমার সঙ্গে থাকে, আমার দর্শকরা যখন থাকে, আর তুমি থাকলে তো একটু বেশি আমি হাসি খুশি থাকি, এটা তো সত্যই। বাহ, আচ্ছা লাবণ্য, তুমি ছোটবেলা থেকে কি হতে চেয়েছিলে? এর আগেও যদি অনেকবার প্রশ্ন করেছি। তুমি তো এমনি নাচ করো, গান করো, উপস্থাপনা করো, তারপরে থাকে না যে একাডেমিক জায়গা থেকে তুমি কি হতে? আমার না এটা অনেক সময় আসলে পরিবর্তন হয়েছে। আমি একটা সময় ছোটবেলায় যখন ছিলাম তখন টিচার আসলে হয়েই আসলে স্বপ্ন দেখতাম। যেমন আমি ছোটবেলায় বাসায় যখন থাকতাম টিচার হতাম, আর পিলোগুলাকে আমার স্টুডেন্ট বানাতাম। সো তখন একটা মনে হতো যে আমি বড় হয়ে টিচার হব। একটা পর্যায়ে পরে মনে হচ্ছে ডক্টর হব, কখনো মনে হচ্ছে যে না ডক্টর হব না, আমি ইঞ্জিনিয়ার হব। সো আমার অনেক একাডেমিক জায়গায় আসলে অনেক আমার স্বপ্ন দেখা হয়েছে, কিন্তু পরবর্তীতে মনে হয়েছে ওই যে আমি কোনটায় আসলে ভালো, হ্যাঁ এটা আমার মনে হয় আমার পরিবারও আসলে ধরিয়ে দিয়েছে অনেকটা। প্রশ্নটি এই কারণে করেছি কারণ আমার এক সময় খুব কর্পোরেট ব্যক্তিত্ব হওয়ার খুব ইচ্ছা ছিল এবং কর্পোরেট জগতে প্রবেশ করবার ইচ্ছা ছিল, কিন্তু সেটি তো আসলে হয়নি। তবে আমাদের এই অনুষ্ঠানের সুবাদে এরকম অনেক বিখ্যাত মানুষদের সাথে আমরা কথা বলতে পারি, তেমনই একজন এসেছেন আমাদের মাঝে। চলো জানিয়ে দিই কে আছেন। দর্শক, আজ আমাদের মাঝে প্রথম ঘন্টায় এসেছেন কর্পোরেট ব্যক্তিত্ব ফাহমিদা সাইদ সাকি। চলুন শুরুতে তাকে স্বাগত জানাই। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন? আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? আমরা তো আপনার মিষ্টি হাসি দেখে অনেক ভালো আছি। আছি, আমি খুব আনন্দিত আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে। আমার খুব ভালো লাগে রাঙা সকাল। So I'm blessed to come here. রাঙা সকাল দেখা হয় রেগুলার? হ্যাঁ, দেখা হয়। কেন ভালো লাগে আপনার? ভালো লাগে আসলে মানুষের জীবনের গল্পগুলো শুনতে ভালো লাগে। যে হয় না যে আমার জীবনের সাথে কারো মিল পাই, অথবা আমি মনে করি যে হ্যাঁ আমারও এরকম হতে পারতো। এটা মনে হয় যে শেখা আর কি, মানুষের জীবন থেকেই তো আমরা শিখি। এবং আজকেও অনেকের মনে হচ্ছে যে আমিও তো তার মতো হতে পারতাম, ফাহমিদা সাইদ সাকির মতো। এবং আপনাকে দেখে অনেকে শিখবেন আজকে, কি বলো লাবণ্য? একদমই তাই, আমরাও আজকে এখানে বসে শিখতে চাই। দর্শকরা তো আছেনই যারা এই জীবন থেকে, এই গল্প থেকে আসলে অনেক কিছু শেখার চেষ্টা করবে। আমরা একদম অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী ছোটবেলা থেকে শুরু করতে চাই। ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যাব, কোথায় বেড়ে উঠেছেন, জন্ম কোথায়, কি মনে পড়ছে আজকে এখানে এসে? ওকে, আমি আসলে ঢাকায় বড় হয়েছি। আমি পুরান এয়ারপোর্ট রোডের সামনে ওখানে থাকতাম, চাইনিজ স্কুলের সামনে, বিএফ চাইনিজ স্কুল। আমি ওখানে পড়তাম, পড়াশোনা আমার চাইনিজ স্কুলেই, স্কুল জীবনের। তো ওখানে আমার মা বাবা যেহেতু কাস্টমসে ছিলেন, তো ওখানে কলোনি ছিল, ওখানে আমরা বেড়ে ওঠা। তো ছোটবেলায় তো ভাই বোন নিয়ে ওখানে বেড়ে ওঠা। আমরা 4 বোন, 4 ভাই বোন, 3 বোন 1 ভাই। আপনি কততম? আমি হলাম 3 নাম্বার। আচ্ছা, মানে আপনি সবচেয়ে ছোট বোন? না, আমার ছোট আরেকটা বোন আছে। আমার সবচেয়ে বড় 2 বোন, তারপর আমার ভাই, তারপরে আমি আমার ছোট বোন। আচ্ছা, তো বিএফ শাহিন স্কুল তো অনেক সুন্দর একটি স্কুল এবং অনেক বড় একটি মাঠ রয়েছে। হ্যাঁ, অনেক। এখন তো আপনারা মাঠ কিছু দেখছেন না, বাট আগে আরো মানে বড় বড় 3টা মাঠ ছিল মানে আমাদের সময়কার। এবং স্কুলে যে আমরা এই পুরা মাঠ ঘুরে ঘুরে ড্রিল করতাম, মানে যেটা নাকি প্যারেড বলে, প্যারেড করতাম। মানে যেহেতু এটা বিএফ শাহিন স্কুল, এয়ারফোর্সের একটা ইয়ে আছে, ডিসিপ্লিন, খুবই ডিসিপ্লিন। তো ওই সকালে যে প্রথমে কিন্তু আমাদেরকে পুরো মাঠটা ঘুরতে হতো, মানে ড্রিল করতে হতো। তারপরে আমরা আবার অ্যাসেম্বলি করে দেন আমরা ক্লাসে যেতাম। স্কুলের কোন বিশেষ মেমোরিটি এখনো মনে পড়ে, কিংবা রাত ঘুমে হয় না যে আমরা স্বপ্ন দেখি অনেক সময় ছোটবেলার অনেক স্মৃতি? স্কুলে আসলে অনেক স্মৃতি ছোটবেলার। তারপরে বিশেষ করে যখন মিড লেভেলে 7-8-এ পড়ি, তখন থেকে আসলে যে খেলাধুলা করতাম অনেক। হ্যাঁ, তো ওই আমরা একটা গ্রুপ ছিলাম, হ্যাঁ, যে আমরা খেলতাম বিভিন্ন স্কুলের সাথে কম্পিটিশন। কি ধরনের খেলাগুলো ছিল? ব্যাডমিন্টন, ভলিবল খেলা, বাস্কেটবল খেলা। আমরা ভলিবল এবং বাস্কেটবলে কিন্তু আমরা বাইরের স্কুলের সাথে মানে ইন্টার স্কুল কম্পিটিশনে গিয়েছিলাম। তো ওখানে আমাদের স্কুলে একটা টিম ছিল। তো আমরা সবসময় যে 7-8-এ পড়লে একটু পড়া ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি থাকে, তো তখন আমরা খালি ভাবতাম যে আমাদেরকে এখন ডাকতো, একটু প্র্যাকটিসে যেতাম।
তো এই করে করে মানে খেলাটার দিকে খুব ঝোঁক ছিল ওই সময়টা। তো ওই স্মৃতিগুলো খুব মনে পড়ে যে খেলতাম, বাইরে যেতাম, এই আর কি। শুনেছি যে আপনি ছোটবেলা থেকে অনেক মিশুক এবং অনেক চঞ্চল ছিলেন। হ্যাঁ, একটু আমি আসলে ওই যে মানুষের সাথে কথা বলা, মানুষের সাথে মেশা, গল্প করা, আড্ডা দেওয়া, এগুলো খুব পছন্দ করি এখন পর্যন্ত, তাই ছোটবেলা থেকেই। তো এই বিষয়গুলো কি কোনোভাবে আপনাকে বড় হবার পর কর্পোরেট জগতে কিংবা পেশাগত জীবনে কাজে লেগেছে? অফকোর্স, যেমন আমি এখন যেই ডিভিশন চালাচ্ছি, ইন্টারন্যাশনাল ডিভিশন, এটার মেইন এটাই হলো করেসপন্ডেন্স করা, মানে বাইরের ব্যাংকগুলোর সাথে। যেমন আমি মনে করি যে আমার যেই স্কিল, যদি কমিউনিকেশন স্কিলটা যদি না থাকতো, যে মানুষের সাথে মেশা, হ্যাঁ, এটা যদি না থাকে তাহলে আমি আরেকটা মানুষের সাথে মিশতে পারতাম না। কারণ আমার কাজটাই হলো যে আমার দুইটা ব্যাংকের সাথে কমিউনিকেট করা। সো এই জায়গাটা আমাকে অনেক হেল্প করেছে। আমি যদি শাই হতাম, ইন্ট্রোভার্ট হতাম, আমি এটা একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াতো। বাহ, চমৎকার। তো সেই দিনের সেই ছোট্ট চঞ্চল মিশুক পেয়েটি পরবর্তীতে কি হয়েছেন সেগুলো আমরা তো কিছু তথ্য জানি, সেগুলো একটু দর্শকদের জানিয়ে আসি, তারপর আবার গল্পে ফিরব। দর্শক, আমাদের আজকের অতিথি ফাহমিদা সাইদ সাকি বাংলাদেশের ব্যাংকিং অঙ্গনে এক অনন্য নাম, যিনি মধুমতি ব্যাংক লিমিটেডের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল ডিভিশনের প্রধান হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি পেশাগত জীবনে প্রবেশ করেন। 1995 সালে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে কর্মজীবন শুরু করে তিনি একাধিক নেতৃত্বের পদে দক্ষতার পরিচয় দেন। দীর্ঘ অভিজ্ঞতা এবং প্রজ্ঞার আলোকে তিনি মধুমতি ব্যাংকে আন্তর্জাতিক লেনদেন, রেমিটেন্স এবং করেসপন্ডেন্ট ব্যাংকিং কার্যক্রমে নতুন দিগন্ত উন্মোচন করেছেন। তার নেতৃত্বে ব্যাংকটি বেশ কিছু মানি এক্সচেঞ্জের সঙ্গে সফল অংশীদারিত্ব গড়ে তুলেছে, যা রেমিটেন্স প্রবাহে নতুন মাত্রা যোগ করেছে। তিনি আন্তর্জাতিক আর্থিক নীতিমালা এবং উদ্ভাবনী সেবা সমন্বয়ে ব্যাংকের বৈশ্বিক অবস্থানকে শক্তিশালী করেছেন। কর্পোরেট নীতি নির্ধারণী পর্যায়ে তার ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ, যা ব্যাংকের ভবিষ্যৎ পথ নির্দেশনায় সহায়ক। তার দূরদর্শী নেতৃত্বে মধুমতি ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ আজ এক অনুকরণীয় দৃষ্টান্ত। চাকরির পাশাপাশি ফাহমিদা সাইদ সাকি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার ডিস্ট্রিক্ট চেয়ারপারসন এবং উই গ্লোবাল উইমেন কমিউনিটির জেনারেল সেক্রেটারি পদে দায়িত্ব পালন করছেন। চলো তার কাছে আবারও ফিরি। এত দায়িত্ব পালন করেছেন ছোটবেলা থেকে, তো সেই মেয়েটি গাছে চড়ার একটা অভিজ্ঞতাও ছিল, শুনবো। হ্যাঁ, আমরা আসলে ছোটবেলায়, এখনকার মানুষের ছোটবেলার আর আমাদের ছোটবেলাটা একটু ডিফারেন্ট ছিল। আমরা কলোনিতে থাকতাম, পাড়ার সবার সাথে কিন্তু একটা ভালো মানে মিশে থাকতাম, মিলেমিশে, যেটা তো দেখা যেত যে সবাই মিলেই খেলছি। তা আমরা করতাম এরকম যে কার গাছে পেয়ারা, কার গাছে বড়ই, এগুলো আমরা খুব ইয়ে করতাম। দেখা গেছে যে এরকম ছড়ানো থাকে না অনেকগুলো পেয়ারা গাছ, আমরা পেয়ারা গাছে উঠে সবাই মিলে বসে ওখানে গল্প করতাম, আর লবণ মরিচ নিয়ে বসে বসে ওখানে পেয়ারা খেতাম গাছে বসে। তারপরে বড়ই কার গাছে, ওই দেখা যেত ওরা খুব পাহারা দিয়ে রাখতো যে এই যে আমরা যে বড়ই পেরে ফেলবো, সেই জন্য আমরা করতাম কি, যে ওরা দুপুরে ঘুমাতো, আমরা যে আস্তে করে গাছে উঠে সব ছেড়ে ফেলে দিতাম দৌড় একদম। তুমি কি জানো যে ম্যাম তোমার মতো ছোটবেলা থেকে নাচ গানের সাথে যুক্ত ছিল? হ্যাঁ, আমি তাকে নিয়ে যখন জানছিলাম সেটা দেখে আমারও খুব ভালো লাগছিল। নাচ গান শেখা হচ্ছে, সেটা কি পরিবারের ইচ্ছাতে? মানে কি, এটা আমার বাবার বেশি ইচ্ছা ছিল যে আমরা অনেক, মানে আমাদের সব বোনদেরকে গান শেখানো। তো মোটামুটি ছোটবেলা থেকেই বাসায় গান শেখাতে, হয়তো আমরা ওই সময়টা খেলার সময় টিচার যখন আসতো শিখতে চাইতাম না, বসতে চাইতাম না হারমোনিয়াম নিয়ে, তারপরে জোর করে বাবা বসে থাকতো পাশে, মানে তার ইচ্ছাতেই কিছুটা গান গাওয়া। তিনি কি গান করতেন? না, আমার বাবা গান ভালোবাসতেন। হ্যাঁ, ভালোবাসতেন, গানের খুব সমস্যা ছিলেন। তার ইয়েতেই কিন্তু খেলাধুলা, গান, মানে এই যে মানে নিজের বেড়ে ওঠার পিছনে বাবার একটা খুবই একটা ভূমিকা ছিল। তাকে একটু শুনতে চাই, মানে তাকে কেমন দেখেছেন বা আজকের বড় হয়ে ওঠার পিছনে তার কতটুকু প্রভাব রয়েছে? আসলে ছোটবেলা থেকে আমি বাবাকে, আমার বাবা একটু এজেড ছিলেন, মার সাথে বাবার অনেক ডিফারেন্স এইজের। তো যখন ওই ছোটবেলা থেকে বললাম না, যখন আমরা বাবার সাথে খুব বন্ধুর মতো ছিলাম, আমাদের আশেপাশের ফ্রেন্ডরা দেখলাম বাবাকে ভয় পেত তখন, ওই সময় যে বাবার সাথে খুব একটা ফ্রি ছিল না। বাট আমার বাবাকে দেখতাম যে আমাদের সাথে খুবই ফ্রি, মানে বাবা বাগান করতেন, আমাদের সাথে নিয়ে যেতেন, বেড়াতে যেতেন, ইভেন মুভি দেখাতেন আমাদের ওই সময়, মাকে আমাদেরকে নিয়ে মুভি দেখতে চলে যেতেন, কোনো এরকম মানে খুব
সাংস্কৃতিক পড়ান ছিলেন আর কি, হ্যাঁ সাংস্কৃতিক মনা আর কি যেটা বলে। সেই সময় কি সিনেমা দেখতেন? দূরদেশ দেখেছি বাবার সাথে, যে ওনার সাথে, হ্যাঁ যে ওনার সাথে, মানে তারপরে অনেকগুলো মুভি দেখেছি বাবার সাথে। তারপরে বাবা আর কি এই যে সঙ্গীত গানটা শেখানো কিন্তু ওনার টোটালি ওনার ইচ্ছায়, মানে বসে থাকতেন স্যারের সাথে যে না শিখো, প্র্যাকটিস করো, প্রতিদিন কমপ্লেন করতো প্র্যাকটিস করে না এই সেই। তো আমার গান শেখাটা আসলে একটা পাশে ছিল, ওরকম করে যে উস্তাদজির কাছেই শিখেছি কিন্তু পরবর্তীতে আর কন্টিনিউ করা হয়নি। আচ্ছা। আর বাবাকে সবচেয়ে, বাবা কিছুদিন পরেই ডায়ালিসিস পেশেন্ট হয়ে গেলেন, তো ওনার সব কিছু করার দায়িত্বে ছিলাম আমি, বাবার সাথে আমার অনেক টাচ ছিল, মানে এই বেড়ে ওঠার পিছনে আসলে ওনার অনেক ভূমিকা আমি বলবো। আচ্ছা, আর মা তো এমনি, মাও কর্মজীবী ছিলেন আমার, আমি সেটা একটু জানতে চাচ্ছিলাম, বাবা মা দুজনেই আসলে কর্মজীবী ছিলেন। আর পরিবারে আপনাদের কি হতো, ভাই বোনরাই নিজেদের দেখতে? হ্যাঁ আসলে কি ওই সময় মাকে দেখতাম যে সকালে উঠে অফিস যাচ্ছে, এই যে আমার চাকরি জীবনে আসা, এটার আমার মনে হয় যে মাকে দেখে আসা, হ্যাঁ যে মা সকালে কাস্টমসে ছিলেন তো ড্রেস পরতে হতো, প্লাস মাকে অনেক পরীক্ষা দিয়ে পাশ করতে হতো অনেক, মানে মা তো অ্যাসিস্ট্যান্ট কমিশনার হয়ে রিটায়ার্ড করেছেন। আচ্ছা। তো তাকে দেখতাম যে সবাই খুব ভালো বলছে, পরীক্ষায় ভালো করছে, তার কলিগরা সবসময় অনুষ্ঠানে গেলে দেখা যেত এভরিবডি প্রেজিং হার। তো সেটা আমাকে একটা ইয়ে করতো যে আমিও মার মতন জব করব। হ্যাঁ, যেমন বাবার ইচ্ছা ছিল যে, যেমন বাবা মানে তখনকার ইচ্ছা থাকে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ার, তো বড় বোন বাংলায় পড়েছেন, এমফিল করেছেন, আর মেজোটা ডাক্তার, আর আমি, আমার ভাই আইআরএ পড়েছেন, আমি ইংলিশে পড়েছি। তো ছোটবেলা থেকে বাবা বলতেন যে তুমি ইংলিশে পড়বা, তা আমি অত ছোট ছিলাম যে আমি বলতাম যে আমি ইংলিশে কমার্স পড়বো, অনার্সটাকে কমার্স বলতাম। তো ওই আর কি মাকে দেখেই ইচ্ছা এই চাকরিতে আসা। একটু জানতে চাই আসলে ভাই বোনদের সম্পর্ক কেমন ছিল আপনাদের? আমার সাথে আসলে হ্যাঁ আমি দেখেছি আমার ছোটবেলায় আমার উপরে যে দুই ভাই বোন ওরা অনেক মারামারি করতো। আচ্ছা, পিঠাপিঠি ছিল, মানে আমার সাথেও মোটামুটি আমার ভাই পিঠাপিঠি। বাট ও একটা জিনিস ওর সাথে আমার হতো যে আমি আমার ফ্রেন্ডদের সাথে খেলতে গেলেও আমাকে খেলতে দিত না আমার ভাই, আমার হয় ওকে নিয়ে খেলতে হবে অথবা ও আমাকে নিয়ে আসবে এরকম। বাট ওই মারামারিটা আমার দ্বারা হয়নি। যেমন তেমনি ছোট বোনটাও ওর যত আবদার আমার কাছে, ও খুব এরকম করতো যে মানে এটা চাইতো সেটা চাইতো সবকিছু আমার কাছে। যেহেতু মা অফিসে থাকতেন, স্কুল থেকে এসে তো পুরোটা সময় আমরা ভাই বোন, তো দেখা গেছে যে আমার ছোট বোন হয়তো এটা চাচ্ছে সেটা চাচ্ছে করে আমাকে খামচি টামচি দিত, বাট আমি কখনো ওকে কাউকেই মারামারির মধ্যে আমি ছিলাম না। আই ওয়াজ সো, মানে আমি এটা লক্ষ্মী বাচ্চাই ছিলাম আসলে ছোটবেলায়, কিন্তু ওই মারামারিটা করতাম না। তখন দেখা যেত ওর হাতে, ওকে প্রোটেক্ট করতে যে ওর হাতে একটু দাগ লাগলে ও ওটা ধরে বসে থাকতো, মা অফিস থেকে আসলে ও দেখাবে যে মা দেখো আমাকে, মানে আমার কথা বলতে সাকি আমাকে খামচি দিয়েছে। এই ছোট ছোট স্মৃতিগুলো আসলে এগুলো খুব মনে পড়ে, এগুলো ভালো লাগে। আরো কিছু বড় স্মৃতি রয়েছে আপনারা যে চাঁদপুরে দাদা নানার বাড়িতে যখন ছুটির দিনগুলোতে যেতেন, সেই দিনগুলো কেমন ছিল? খুবই মজার। আমাদের তো দাদা বাড়ি নানা বাড়ি সবই চাঁদপুরে, মতলব থানা। তো যেহেতু প্রথমে নানারা তো থাকতেন ওখানে মতলবে, তো যেহেতু তখন কিন্তু কোনো রাস্তা ছিল না যাওয়ার, একমাত্র ওয়ে যে লঞ্চে করে যেতাম আমরা। তো আমার মামা নানাদের ইভেন মারও ছিল, মানে লঞ্চের বিজনেস ছিল আমাদের, কয়েকটা লঞ্চই মামা সবার মিলে ছিল। তো আমরা করতাম কি বছরে একবার বা দুইবার এরকম করতাম যে সব কাজিনরা মিলে, মানে মামা তো চাচাতো ভাই বোন, তারপরে সবাই মিলে দুইটা লঞ্চ একসাথে করে বেঁধে আমরা চলে যেতাম দেশে। তো সারাদিন থেকে ওটা মাঝে মানে বছরে এক দুইবার করতাম। তো সারাদিন ওই লঞ্চের মধ্যে খাওয়া দাওয়া মজা মারামারি, মানে জায়গার তো অভাব নেই, এই লঞ্চ থেকে ওই লঞ্চ আসতাম কারণ একসাথে বাঁধা। তো ওখানে যে নানি দেখতাম যে অনেক রান্না টান্না করে রাখতো, সারাদিন খেতাম মজা করতাম, আবার সন্ধ্যার সময় রওনা দিয়ে সারা রাত জার্নি করে আমরা চলে আসতাম। এটা একটা মজা ছিল। আরেকটা মানে যে ইয়ারলি আমাদের যে স্কুল বন্ধ হতো সেখানে আমরা দেখতাম, আমরা সবাই মিলে বাবা মা ভাই বোন সবাই মিলে আমরা দেশে যেতাম। তো ওই সময়টা খুব ভালো লাগতো, আমের দিনে বিশেষ করে। মানে গাছ থেকে আম পেড়ে খেতাম, খালা থাকতো দেশে, দেখতাম যে খালা ভালো ভালো আমগুলি রেখে দিয়েছে আমাদের জন্য। আর তারপরে তো পুকুরে থাকতাম, পুকুর ছিল নানি বাড়িতে,
ওই পুকুরের মধ্যেই দেখা যেত সারাদিন আমরা সাঁতার জানি না কিন্তু সারাক্ষণ কাজিনরা সবাই মিলে পানিতে, ওটা ছিল বেস্ট পার্ট। মানে উঠতে যেতাম না, দেখা গেছে পরে আম্মা মামারা বকাবকি দিয়ে আমাদেরকে পানি থেকে উঠাতো অনেকক্ষণ। তারপরে তো ধান খেতে ঘুরে বেড়ানো, এটা ছিল খুবই। আর একটু যখন বড় হলাম তখন শাড়ি টাড়ি পরে ছবি তুলতাম, ইট ওয়াজ ভেরি নাইস। গ্রামে গেলে খুব এনজয় করতাম আসলে। তারপর স্কুলের গণ্ডি পেরিয়ে আপনি কলেজে ভর্তি হয়েছিলেন, লালমাটিয়া মহিলা কলেজে। সেখানকার কোনো স্মৃতি? সেখানকার আসলে যেমন স্কুলে আমরা তো খুব একটা স্ট্রিক্ট ডিসিপ্লিনে ছিলাম, তো লালমাটিয়াও সেম, বাট ওই যে একটু চেঞ্জের জন্য গেলাম যে লালমাটিয়া, কারণ চাইনিজ স্কুলেও তো কলেজ আছে, তো আমরা কয়েকটা ফ্রেন্ড মিলে ওই লালমাটিয়াতে ভর্তি হলাম। তো ওখানেও আমার মানে বেশ 2-3 জন ফ্রেন্ড হয়েছে যারা নাকি এখন পর্যন্ত বন্ধু, মানে ওই যে ছোটবেলার বন্ধু বলে না, ঠিক ওরকমই। যদিও কানাডা থাকে আমার ফ্রেন্ডরা দুইটাই, তো কিন্তু যোগাযোগটা এরকম যে বছরে একবার দেখা কথা হলেও মনে হয় যে দে আর ভেরি ক্লোজ টু মি। তো কলেজে আর কি লাইফে সময়টা তো খুব কম, আমাদের ম্যাক্সিমাম সময়টা কেটেছে কলেজের বাইরে চটপটি খেতে গেছে। সবসময় আমি বের হয়েই চটপটি খেতাম, ফ্রেন্ডরা দুষ্টুমি করতো যে তোকে চটপটি আলার সাথে বিয়ে দিব, এত চটপটি খেতাম। আর এমনি তো স্কুলে কলেজে অল্প সময়টা এভাবেই চলে গেছে। আর বন্ধুরা মিলে মাঝে মাঝে মেলা টেলায় যেতাম, এইটুকুই। সেই সময় শিক্ষকদের কথা নিশ্চয়ই মনে পড়ে, কাদের কথা বেশি মনে পড়ে? আমি আসলে অনেক কথা তো, আমি ওই সময়টা যখন আমি অনার্সে ভর্তি হলাম তখন আমার বিয়ে হয়েছে, এবং আমি অনেক মানে আমার ওই স্ট্রাগল পিরিয়ডটা ছিল, মানে সংসার প্লাস অনার্সের রেজাল্টের সময় আমি আই ওয়াজ প্রেগনেন্ট পরীক্ষার আগে দিয়ে। তো সেই সময়টা আমার স্যাররা, সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার, আনোয়ারুল হক স্যার, ওনারা ছিলেন, ওনারা আমাকে অনেক হেল্প করেছেন। মানে আমি রেগুলার ক্লাস করতে পারতাম না, তো সেই জায়গাটায় ওনারা আমাকে আলাদাভাবে ক্লাস নিতেন। তারপরে আমার মানে আমরা একটা গ্রুপে পড়তাম, তো ওই সময়টা আমাকে অনেক বেশি টেক কেয়ার করেছেন, যার জন্য সবসময় ওনাদেরকে মনে করি আসলে যে ওনাদের এই হেল্পটুকু না থাকলে হয়তো আমার জন্য অনেক কষ্ট হয়ে যেত। এবং আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি সাহিত্যে ভর্তি হয়েছিলেন এবং 6 জন সহপাঠী মিলে আপনারা পড়াশোনা করতেন। হ্যাঁ, আমাদের একটা গ্রুপ ছিল, মানে ওই যে বললাম যে আমরা মানে সিলেবাসটাকে ভাগ করে নিয়েছিলাম 6 জন, যে তুমি এই কটা বই পড়ো, তুমি এই কটা বই পড়ো, তারপর আমরা শেয়ার করতাম যে মানে নোটস করে, মানে কি কি কোশ্চেন আসতে পারে এভরিথিং রেডি করে আমরা একজন আরেকজনের, এমনি তো সবাই সবকিছু পড়ে, তারপর ওই রেসপন্সিবিলিটি আমার যে এই কয়টা বই আমি পড়বো, পড়ে আমি নোটস রেডি করব, করে আমরা শেয়ার করতাম। তো ওটা আমার ফ্রেন্ডদেরকে আমি ভুলতে পারি না, যে ওটা আমার জন্য অনেক বড় একটা হেল্প ছিল। আমি অনেক ক্লাস মিস করতাম, ওরা আমাকে অনেক হেল্প করতো। এবং আপনার যেটা ইচ্ছা ছিল, স্বপ্ন ছিল আপনি শিক্ষকতা করবেন, এবং আপনার কর্মজীবনও কিন্তু শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। প্রথম দিকে না, যেমন আমার খুব ইচ্ছা ছিল যে হ্যাঁ টিচিং লাইনে যাব। তো আমি প্রথমে যখন আমি মাস্টার্স পড়তাম তখন আমি অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে জয়েন করলাম। তো ওখানে জয়েন করার পরে বেশ কিছুদিন বাচ্চাদের পড়াতে হতো। তো হয় না যে ইচ্ছা তো ছিল, বাট পড়াতে যেয়ে মনে হয়েছে যে না, আমি আমার টেম্পারটাকে ঠিক রাখতে পারছি না। আচ্ছা, বাচ্চা ম্যানেজ করতে, অনেক বাচ্চা, অনেক দুষ্ট থাকে, ভালো বাচ্চা থাকে, তখন আমি চিন্তা করলাম যে না, এটা আমার হবে না। দেন আই চেঞ্জ মাই মাইন্ড অ্যাকচুয়ালি। সো কি মনে হলো সময় কি করবেন? তখন তো অলরেডি মাস্টার শেষ হয়ে গেছিল। না, তখন আমি পড়ছিলাম মাস্টার্স। আচ্ছা, এরপর তো পরীক্ষা দিলাম, ঠিক ওই সময়টা আর কি, পরীক্ষা দিচ্ছি, দেওয়ার আগে দিয়ে ওই সময় আমি জয়েন করেছি, 5-6 মাস ছিলাম। তারপর তো পরীক্ষা হলো, পরীক্ষা যখন দিলাম তখন একটু ফ্রি ছিলাম, তখন আমাকে আমার একটা বড় ভাই, আমার বাসার মার বাসার উপরে ভাড়া থাকতেন, উনি সিটি ব্যাংকে ছিলেন। তো উনি আমাকে বললেন যে এরকম একটা ব্যাংকে, পাকিস্তানি ব্যাংক, ওনারা একটা মেয়ে খুঁজছেন ইংলিশ ব্যাকগ্রাউন্ডের, তুমি একটু যেতে পারো, যেয়ে দেখো। তা আমি ভাবলাম যে না, মাত্র তো মানে রেডি হব যে কোথায় চাকরি করবো, এখনই আমি একটু চিন্তা করি, এই করে একটু সময় নিলাম। পরে আবার কদিন পরে উনি আমাকে নক করলো, পরে না আমি গেলাম। মানে ওরা নিচ্ছিল যে ওদের ওখানে কোনো মেয়ে ছিল না। আচ্ছা, তো একটা বাংলাদেশ ব্যাংকের একটা ইয়ে ছিল যে মানে মেয়েরা থাকতে হবে সাম পার্সেন্টেজ। তো তখন আমি গেলাম, আমাকে সিও যখন ইন্টারভিউ নিল, মানে অল অন এ সাডেন আমার জবটা হয়ে গেল। হ্যাঁ, তো দেন আই জয়েন। এটা কোন সময়ের কথা? এটা জাস্ট আমি পরীক্ষা দেওয়ার পর। কত সালের কথা? এই যে 95-এর
95 এর দিকে। এটা কোন পাকিস্তানি ব্যাংক ছিল? এটা ছিল ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তান। আচ্ছা। তো ওখানে যে ব্যাংকে ঢুকে আর কি আমার খুব, আমি তো তখন বয়সটাও কম, যে আমার ব্যাংকের পরিবেশ দেখে খুব ভালো লাগলো, এত সুন্দর একটা ব্যাংক, আমি এখানে জব করব। তো যখন ইন্টারভিউ দিলাম, গল্পটাও বলি, আমি প্রায় আমাকে 1 ঘন্টার কথাই বললো, কারণ বিকজ আমি তো ফ্রেশ, ওখানে তো আমার ব্যাংকিং কোনো নলেজ নেই। তো আমাকে বলা হলো যে এরকম, যেহেতু আমরা একটা ইংলিশ ব্যাকগ্রাউন্ডের মেয়ে খুঁজছি ইন্টারন্যাশনাল ডিভিশনের জন্য। আই ওয়াজ লাকি যে আমি এক সোজা ইন্টারন্যাশনাল ডিভিশনে জয়েন করেছি। তো সিও বললো যে তারপরে তুমি কবে থেকে জয়েন করতে পারবা, তাহলে তোমাকে আমি জেনারেল ব্যাংকিংটা একটু নলেজটা দিব। তা আমি বললাম যে হ্যাঁ, আমি কালকে থেকে জয়েন করতে পারবো, কারণ স্কুলের জবটা তো আমি এনজয় করছিলাম না, সেজন্য। তো আমি পরদিনই স্কুলে একটা ইয়ে দিয়ে অ্যাপ্লিকেশন, ছুটির অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি দিয়ে, যে দেখি ব্যাংকটা কেমন লাগে। তো দিয়ে আমি জয়েন করলাম, মানে আসলাম। আমাকে তো তখনও অফার লেটার দেয়নি, তো জাস্ট বললো যে তোমাকে আমরা দেখবো। তারপরে আসলাম অফিসে। তো প্রথম 3 দিন আমাকে জেনারেল ব্যাংকিং শেখালো, আর তখন তো কম্পিউটারাইজ ছিল না, একদম ম্যানুয়ালি কাজ হতো, এত বড় বড় লেজার দিয়ে কাজ করা। তো একটু একটু ভয় ছিল, প্লাস কাজটা শিখলাম। তো শেখার পরে 3 দিনের দিন উনি সিও এসে আমার টেবিলের সামনে বললো, তুমি কি কি শিখলা এই 3 দিনে? পরে আমি বললাম যে আমি এই কাজগুলো শিখেছি। তো উনি আমাকে একটা ভাউচার দিয়ে বললো, বলো এটা কোথায় পোস্টিং হবে, পোস্টিং দাও আমার সামনে। হ্যাঁ, তখন তো, এখন তো কম্পিউটারে দেয়, তখন তো লেজারে দিতে হতো। তা আমি ওটা দিলাম, দেওয়ার পরে উনি হি ওয়াজ স্যাটিসফাইড ফুললি। দেন উঠে 3 দিনের দিনই বললো, আমার ইমিডিয়েট যে ছিলেন সিনিয়র সেকেন্ড ম্যান, ওনাকে বললো যে গিভ আর দ্য অ্যাপয়েন্টমেন্ট লেটার, অফার লেটার। দেন আমি তো অবাক হয়ে গেলাম, বলছিল যে আমাকে 7 দিন সময় দিবে, তো 3 দিনের দিনই আমাকে বলছে যে অফার লেটার দিয়ে দিতে। দেন আই ওয়াজ সো হ্যাপি, বাসায় আসলাম খুশিতে যে না আমি জয়েন করব। আর ব্যাংকটাও ভালো লেগেছে, আর তখন তো ছোট ছিলাম, এত বড় একটা ব্যাংকে জব করব, এটাই একটা আনন্দ ছিল। বাট আমি ওই জায়গাটা মিস করতে চাই না যে আপনার একটা স্ট্রাগল টাইমও ছিল, যেহেতু এই জবটা একটা ডেফিনেটলি আপনার জব হওয়া, এটা আপনার জন্য একটা সে সময় ভালো একটা নিউজ, আনন্দের ছিল আসলে। কিন্তু সেই সময় আসলে যদি ভুল না করে থাকি, আপনার তখন বিয়ে হয়েছে, আপনার একটা বেবিও হয়ে গেছে। বিয়েটা নিশ্চয় চটপটিওয়ালার সাথে হয়নি? না না, আসলে ছোটবেলায়, মানে জাস্ট ইন্টারমিডিয়েটের পরে ফার্স্ট ইয়ারে আমার বিয়েটা হয়ে গেছিল। আচ্ছা, পছন্দের বিয়ে ছিল। তিনি কি করতেন? উনি বিজনেসম্যান ছিলেন। আচ্ছা। তো উনি এখন আমাদের মাঝে নেই। আচ্ছা। তো আমি বিয়ের পরপরই, সরি, মানে যখন আমি মাস্টার্স দিব তার আগেই আমার মানে বাচ্চা নিয়েই কিন্তু আমি পরীক্ষাটা দিলাম। সবকিছু সমন্বয় করতেন কিভাবে? এই জন্য আমি বললাম যে মানে আমার এই যে ইউনিভার্সিটিতে যাওয়া, একদিন যে আমি সিক হয়ে গেলাম, হ্যাঁ, ইউনিভার্সিটি ক্লাস করতে করতে ক্লাসের মধ্যে আমি সিক হয়ে গেলাম। তারপরে স্যার বললেন যে ঠিক আছে তুমি বাসায় থাকো, মাঝে মাঝে এসে আমাদের ডিপার্টমেন্টে এসে ক্লাস করে যেও। তো ওই এক্সট্রা ক্লাসগুলো স্যার আমাকে নিয়েছেন, খুবই হেল্প করেছেন আমাকে। আর পরিবারের সাপোর্ট? হ্যাঁ, অফকোর্স পরিবারের সাপোর্টটা না থাকলে তো আমি এত দূরে আসতে পারতাম না। আর হয় কি, ওই যে আমি বললাম বাবার একটা ভূমিকা, বাবা সবসময় আমাদের ভাই বোনদেরকে একটা ইয়ে দিয়েছিল যে তোমরা মাস্টার্স করবা, মানে বাবার ইচ্ছা যে ছেলে মেয়েগুলা সবাই মাস্টার্স করবা তারপরে বিয়ে করবা। কিন্তু আমার তো আগেই বিয়ে হয়ে গেছে, তো সো আমার মনে একটা ইয়ে ছিল যে না আমি এই জিনিসটা করব, যে আমি পড়াশোনাটা শেষ করব। তারপরে ব্যাংকিং সেক্টরে যখন গেলেন, পরিবেশ থেকে আপনার পছন্দ হলো এবং 7 দিনের বদলে 3 দিনে আপনি অফার লেটার পেয়ে গেলেন। তারপর কি হলো? তারপর তো জয়েন করলাম ইন্টারন্যাশনাল ডিভিশনে। তো তারপর আমি কিছুদিন জেনারেল ব্যাংকিংটা শিখলাম, যে আসলে ব্যাংকিংটা কি, ডেবিট ক্রেডিট, হ্যাঁ, এগুলা শিখলাম। ভাউচার কীভাবে পোস্টিং দিতে হয়, মানে রিয়েল ব্যাংকিংটা তো আর আমরা জানি না আসলে, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইংলিশে। সো আসলে ইন্টারন্যাশনাল ডিভিশনটা হলো এরকম যে করেসপন্ডেন্ট ব্যাংকিং, যে আমার যে ব্যাংকে যে ট্রেড ফ্যাসিলিটিগুলো আছে, হ্যাঁ, ট্রেড বিজনেস, এক্সপোর্ট, ইম্পোর্ট, রেমিটেন্স, এগুলোকে ফ্যাসিলিটেট করাই ইন্টারন্যাশনাল ডিভিশনের কাজ। তো বাইরের ব্যাংকগুলো কিন্তু আমাকে চিনবে, আমার সাথে কথা বলবে, আমাকে আমার ব্যাংক রিপ্রেজেন্ট করতে হয়। তো ওই জায়গাটা কাজ করতে শিখে আমার খুব ভালো লেগেছে যে আমি মানে তখনও ছোট অফিসারই ছিলাম এই ডিভিশনে, তখন আমাকে এক্সপোর্ট, ইম্পোর্ট, তারপরে ট্রেজারি করতে হতো, সব কিছু করতাম। তো এটা আমার জন্য একটা ভালো দিক হয়েছে যে আমি ওই ব্যাংকে জয়েন করার পরে আমি মোটামুটি ব্যাংকিং এরিয়ার কাজগুলো শিখেছি, মানে একদম ম্যানুয়ালি শিখেছি। তো
তো এটা আমার জন্য একটা বড় শেখা ছিল। আমি খুবই মনে করি যে ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে আমি অনেক বছর জব করেছি। যে কত বছর? 17 বছর। লম্বা সময়। তো আমি আসলে চেঞ্জ করিনি বিকজ আমাদের মেয়েদের জন্য একটা এনভায়রনমেন্টটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো সেই জন্য আমি ওখানে কাজ শিখে গেছি আসলে, মানে বিভিন্ন সেক্টরে কাজ করেছি। একটা পরিবেশের কথা বলছিলেন, সে সময় একটু পরিবেশটা জানতে চাই। একজন নারী হয়ে আসলে কোনো বাধা বিপত্তি ফেস করেছিলেন কিনা, বা কেমন দেখেছেন সে সময়টা কাজ করতে গিয়ে? আসলে আমি তো ঢুকেছি যে ওখানে কোনো নারী ছিল, মানে এমপ্লয়ি ছিলেন না, তো আমি একাই প্রথমেই ঢুকেছি। তো আমি আই ওয়াজ সো প্রিভিলেজড, এবং আমার মনে হয় যে আমি যখন কাজ শেখা আরম্ভ করলাম, আমার কাজের মাধ্যমেই কিন্তু আমি মোটামুটি একটা ভালো পজিশন নিয়ে নিয়েছিলাম। যে আমার আগে যেই ছেলেটা কাজ করছিল, দেখা গেছে তার থেকে হয়তো আমি একটু বেটার কাজ করছি। তো সেই আমাকে বেশ কিছুদিন পর আমার সিও নিজেই বললেন যে আমার একটা ধারণা ছিল আমি মেয়ে নিতে চাইতাম না, বিকজ মেয়েদের অনেক অব্লিগেশন থাকে, বিয়ে, বাচ্চা হয়, সংসার। হ্যাঁ, বাট আমি আসলে এরকম করে কাজটা করতাম যে বাসায় অবশ্যই আমি বেবি রেখে যেতাম, বাট ওটাকে আমি মানে ম্যানেজ করে যেতাম। মানে পার্সোনাল লাইফ আর জব, প্রফেশনাল লাইফ দুইটাকে ব্যালেন্স করে চলাটাই আসলে খুব জরুরি যারা নাকি এই কর্পোরেট ওয়ার্ল্ডে আছে। তো সেই জায়গায় উনি আমাকে বলছে তুমি আমার ধারণাটা চেঞ্জ করে দিয়েছো। যে আমি আসলে কখনো এসে প্যানিক করি নাই যে বাসায় বাচ্চা অসুস্থ আমাকে দৌড়ে যেতে হবে, এই ধরনের সিচুয়েশনগুলো আমি অ্যাভয়েড করেছি। বিকজ ইউনো যে আমি জানি যে আমার বাচ্চা অসুস্থ, তাকে ট্যাকেল দিয়েই আমাকে অফিসে আসতে হবে, এবং যদি আমি মনে করি যে না ওর সিরিয়াস কিছু, তখন আমি হয়তো ছুটি নিয়ে নিচ্ছি। বাট ওই অফিসে এসে সারাক্ষণ আমি ওই টেনশনটা করতাম না, হ্যাঁ, যে আমি কাজেই মনোযোগ রাখতাম। মূলত আপনি খুব সুন্দর করে সবকিছু সমন্বয় করা, বাচ্চাও ভালো থাকতো মাশাআল্লাহ, আমিও কাজে মনোযোগ দিয়ে করতাম। সো ওখানে 17 বছর থাকা হলো, তারপর কোথায় জয়েন করলেন বা কি ভাবছিলেন? হ্যাঁ, ওখানে আমি যখন জব করলাম, আমার আসলে ওই যে নারী হিসাবে যেটা আমি এনভায়রনমেন্টটা খুব ভালো ছিল। মানে আমি কাজ যেহেতু কাজ করতে পারতাম, সেই জন্য আমাকে মোটামুটি সব কাজই করতে দেওয়া হতো। যেমন অডিট ফেস করা, এটা একটা বড় কাজ, হ্যাঁ, ব্যাংকে অডিট ফেস করতাম। তারপরে হেড অফিস করেসপন্ডেন্স, আর বাইরের ব্যাংকের সাথে তো ওটা আমার জবের পার্ট। তো ওই হিসাবে আমি বেশ ভালো পজিশনেই ছিলাম। এরপর আমি 17 বছর পার হয়ে গেল নাও, মানে আমার উপরে তো আর একটা দুটো পজিশন। সো আই থিঙ্ক যে আমার এখন একটা চেঞ্জ দরকার। তো তখন আমি চিন্তা করলাম, তখন কিছু ব্যাংক নতুন আসলো, তো তখন আমি ডিসাইড করলাম যে হ্যাঁ, এই নতুন ব্যাংকগুলোতে জয়েন করলে নতুন কিছু শেখা যাবে, মানে নতুন করে গড়ে তোলা একটা ব্যাংক। তো তখন আমি যেই ব্যাংক নেক্সট জয়েন করেছি, মধুমতি ব্যাংক। তো কত সালে এটা? এটা হলো 2012 সালে। আচ্ছা। তো জয়েন করেছি যখন, তখন ওই ব্যাংকটা তখনও লাইসেন্স পাইনি, হ্যাঁ, বাট জাস্ট শুরু করেছে কাজ। তো তখন আমরা মাত্র 3 জন জয়েন করলাম। এমডি স্যার ছিলেন তখন, এক্স এমডি। তো আমাকে বললেন যে আমি যেহেতু ইন্টারন্যাশনাল ডিভিশনে, বলছে তোমারটা এখন কাজ নাই, মানে যেহেতু ব্যাংক শুরু হয় নাই। বাট তারপর আমাকে নিল। আমার এত একটা ভালো এক্সপিরিয়েন্স হলো যে ওখানে যে আমি না ব্যাংক গড়ার কাজটা করলাম, মানে এই যে একটা ব্যাংক কোম্পানি তৈরি হয় সেটার কাজগুলো করতাম। বাংলাদেশ ব্যাংক, আরজিএসি, এসএসসি, ওগুলোর সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না, কিন্তু আমি টেবিলে বসে গেলাম যে না, আই উইল ডু ইট। হ্যাঁ, কোম্পানি সেক্রেটারি ছিলেন না, ওনার কাজগুলো আমি করলাম। তো দ্যাট ওয়াজ এ গ্রেট এক্সপিরিয়েন্স ফর মি। মানে আমি এটা জীবনেও ভুলবো না। দেখা গেছে অন্যান্য ব্যাংকের যখন আরও ব্যাংক হচ্ছিল, ওরা আমাকে ফোন দিত, কি করছো। তারপর আমরা সবাই ব্যাংকগুলা যারা যারা নতুন হলো, সবাই আর কি সবাইকে হেল্প করতাম যে কোন সেক্টরে কি করতে হবে। কারণ কেউ তো আমরা আসলে তখন নতুন ব্যাংক হচ্ছে, এবং আমি মনে করি, আমি এখন যখন ভাবি মনে করি যে আমি ওন করি ব্যাংকটা, যে আমি গড়েছি, এই একটা জিনিস আমার ভিতরে কাজ করে। তবে গল্পটা, মানে আপনার জীবনের গল্প যত শুনছি এত প্রশস্ত নিশ্চয়ই ছিল না। আপনি যে 17 বছরের জার্নির কথা বলছেন, সংসার সামলে আপনি কাজ করেছেন, ঠিক আছে, আপনি কর্পোরেট ওয়ার্ল্ডে আপনি বাড়ির কথা চিন্তা করছেন না, সেটিও ঠিক আছে। বাট হয় না যে কাজের ক্ষেত্রে তখন এবং এখনো কিন্তু নারীদের নানা ধরনের প্রতিবন্ধকতা আসে, এবং নারীরা চাইলেও সবসময় কাজ করতে পারে না, কিংবা বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষের কটু কথা শুনতে হয়, কিংবা এক্সট্রা অনেক এফোর্ট দিতে হয়, নিজেকে অনেক বেশি প্রমাণ করতে হয়। তো আপনার সেই স্ট্রাগলের গল্পগুলো একটু শুনবো, এবং সেখান থেকে কিভাবে আপনি উতরে গেলেন। স্ট্রাগল আসলে থাকবেই। যেমন আমি বললাম না যে বাচ্চা রেখে অফিসে যাওয়াটাই কিন্তু আমাদের জন্য একটা বড় স্ট্রাগল, আর একটা ফুল টাইম জব করা, হ্যাঁ, হাফ টাইম হলেও একটা কথা।
তো ওই জায়গাটা আসলে ওইটা যদি মনে করি তাহলে তো আমি এই পর্যন্ত আসতে পারতাম না আসলে হয়তো। তো ওই জন্য আমি এখন ওই যে মিনিমাইজ করে আসতাম, যে ট্যাকেল দেওয়া আর কি, ব্যালেন্স করা, লাইফ ওয়ার্ক ব্যালেন্স করতাম। বাসার কাজগুলোকে যেমন কিছু আমার মাও হেল্প করেছে, প্লাস বাসায় আমি হয়তো 2জন ভালো হেল্পিং হ্যান্ড রেখেছি যারা ওদের টেক কেয়ার করতো। আর ম্যাক্সিমাম সময় তো আমার বাচ্চাগুলোকে আমি ছোটোবেলা থেকে, ওরা একাই মানুষ হয়েছে যেহেতু আমি একা সিঙ্গল মাম ছিলাম ওদের। তো ওই ক্ষেত্রে আমার বাচ্চারাও বুঝতো যে মা অফিসে যাবে, কখনো আমি ওই স্ট্রাগলটা পাইনি। বড় মেয়েটা ছোটোবেলা থেকেই ছোট বোনটাকে খুব সুন্দর করে টেক কেয়ার করতো যাতে আমার কোনো সমস্যা না হয়, হ্যাঁ, বুঝে যে মা অফিস যেতেই হবে। সো ওদের গ্রোন আপটাও ওইভাবে হয়েছে যে মাকে অফিস যেতে হবে, আমাদেরকে ঠিক মতো চলতে হবে, হ্যাঁ। তো আমি গ্রেটফুল টু দেম অলসো যে ওরা আমাকে একটা ভালো সময় দিয়েছে, ভালো সাপোর্ট দিয়েছে, সত্যি কথা। তো সেই ক্ষেত্রে একটু অসুবিধা হতো। আর যেমন অসুখ বেসুখ তো বলে আসবে না, তখন হয়তো যেতাম, যে ম্যানেজ করতাম, এরকম করেই চলতে হয়েছে আর কি। আর এই যে এই পথটা চলে আসা বাধা যেটা বলছেন, যে হ্যাঁ অবশ্য আমি নারী হিসেবে বলবো না, একজন এমপ্লয়ি হিসেবে অনেক বাধা আসে, হ্যাঁ। এগুলাকে ট্যাকেল, ডেডিকেশন টু ওয়ার্ক, কনসেন্ট্রেশন থাকলে অবশ্যই মানুষ উপরে আসতে পারে, আমি একটু মনে করি। আর এখন মেয়েরা কিন্তু অনেক এগিয়ে আসছে, সব ক্ষেত্রেই কিন্তু মেয়ে আছে, প্লেন চালাচ্ছে, দেশ চালাচ্ছে, সব ক্ষেত্রেই মেয়ে আছে। তো ওই জিনিসটা এখন আস্তে আস্তে কেটে যাচ্ছে আমার মনে হয়, যে এই বাধাগুলো আমরা যখন যেইভাবে বাধা পেয়েছিলাম, যে হয়তো কর্পোরেট লাইফে, মানে আপনি দেখেন এই যে কর্পোরেট ইয়েতে কিন্তু মেয়েদের মানে মানে হাই লেভেলে মেয়েরা ছিল না, কিন্তু এখন এই যে লাস্ট আমাদের হুমারা ম্যাডাম ট্রাস্ট ব্যাংকের এমডি ছিলেন, উনি এখন আরেকটা অর্গানাইজেশনের নেতৃত্ব দিচ্ছেন, প্লাস সিটি ব্যাংকে আছেন অ্যাডিশনাল এমডি। তো এরকম আস্তে আস্তে মেয়েরা উপরে উঠছে। যেমন আমার ব্যাংকেও আমি মনে করি আমি সেই প্রিভিলেজটা পাই, হ্যাঁ, আমি একজন ম্যানকম মেম্বার সেই প্রথম থেকে। সো আই এম ব্লেসড, আমি মনে করি। তো আপনি ইংরেজি সাহিত্যে পড়াশোনা করেছেন এবং কোনো ধরনের জ্ঞান ছিল না আপনার, আপনি একদম শূন্য থেকে শুরু করেছিলেন। তো এই যে 17 বছর কাজ করেছেন, পরবর্তীতে আরেকটি ব্যাংক গড়ার পেছনে আপনার একটা ভূমিকা ছিল, আপনি সেখানেও যুক্ত ছিলেন। তো এর পেছনে কি রিসার্চ, পড়াশোনা নিশ্চয়ই অনেক করতে হয়েছিল? হ্যাঁ, ব্যাংকিং লাইনে পড়াশোনা না করলে তো কিছুই হয় না। মানে আমরা বলি যে আমাদের ফরেন এক্সচেঞ্জে গাইডলাইন্স অফ ফরেন এক্সচেঞ্জ, বাংলাদেশ ব্যাংকে যে গাইডলাইনগুলো আছে, প্লাস ইম্পোর্ট পলিসি, এক্সপোর্ট পলিসি, এগুলো যদি আমি পড়াশোনাই না করি আমি জীবনেও কাজ করতে পারবো না। সো যেমন এটা কিন্তু এমন না যে আমি পড়লাম আর শেষ হয়ে গেলাম, তা না, শেষ করে ফেললাম। নিজেকে আপডেট রাখতে হবে, এভরি সার্কুলার আমাকে আপডেট পড়ে রাখতে হবে, জানতে হবে। এই পড়াশোনাটা কিন্তু পাশাপাশি থাকবেই, আদারওয়াইজ আমি তো জানবো না এখন নিয়ম কি, রাইট? নিয়ম কিন্তু চেঞ্জ হচ্ছে অনেক, তো সেই জন্য আমাকে পড়াশোনাটাও করতে হয়। ব্যাংকিং বই, গাইডলাইন্স, পলিসি সব আপডেটেড থাকতে হয়। সো মধুমতি ব্যাংকেও আপনি আন্তর্জাতিক বিভাগের প্রধান হিসেবেই কাজ করেছেন। তখন একদম শুরু থেকেকার এক্সপিরিয়েন্সগুলো কেমন ছিল? এই যে নিজে পড়াশোনা করছেন, স্টাডি করছেন, বা একদম ইনিশিয়াল দিকে কাজগুলো কেমন হতো? ইনিশিয়াল আসলে আমি তো বললাম যে মধুমতি ব্যাংকে ঢুকে আমি সেট আপের কাজ করেছি, হ্যাঁ। তারপরে যখন শুরু হলো যে আমরা একটা নতুন ব্যাংক, হ্যাঁ, আমাদেরকে তো ওয়ার্ল্ড চিনে না আসলে, তো এই ওয়ার্ল্ডকে আমাকে চেনাতে হয়েছে, যে বারবার নক করতাম, মেসেজ পাঠাতাম যে উই আর মধুমতি ব্যাংক। মধুমতি ব্যাংকের সমস্ত কিছু, আমাদের বোর্ড, ম্যানেজমেন্ট, টাইমটা খুব টাফ যায়। এটা আসলে অনেকে ব্যাংকিং এর ক্ষেত্রে এই ডিভিশনটাকে হয়তো ওরকম ক্লিয়ার কনসেপশন নাই, বাট এই ডিভিশনটাই কি করে, ট্রেড বিজনেসটাকে ফ্যাসিলিটেট করে। যে আমার যদি অন্যান্য ফরেন ব্যাংকগুলোর সাথে কানেকশন না থাকে, যোগাযোগ না থাকে, তা আমি কিন্তু কোনো ব্যবসাই করতে পারবো না। একটা মেসেজ দিতে গেলেও কিন্তু আমাকে একটা অথেন্টিকেটেড মেসেজ পাঠাতে হবে ওই ব্যাংকে, কারণ আমাদের একটা টার্মস আছে, মানে একটা ওয়ে আছে, সুইফট, আপনার নাম শুনেছেন, সুইফটের মাধ্যমে সব অথেন্টিকেটেড মেসেজ পাঠাতে হয়। আচ্ছা, তো অথেন্টিকেটেড মেসেজ আমি তাকেই পাঠাতে পারবো যার সাথে আমার অ্যারেঞ্জমেন্ট আছে, রাইট? হ্যাঁ, তো সেই অ্যারেঞ্জমেন্টটা করার দায়িত্ব কিন্তু ইন্টারন্যাশনাল ডিভিশনের। সো এভরিথিং এইখান দিয়েই যায়। সো আমাকে এই জিনিসটা যে এভরি কান্ট্রিতে আমার, মানে যেখানে যেখানে আমার প্রয়োজন, আমার কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার সব দেশেই একটা অ্যারেঞ্জমেন্ট রাখতে হয় সব ব্যাংকের সাথে। হয়তো নতুন ব্যাংক হিসাবে আমাকে সব ব্যাংক চিনবে না, তো জিনিসটা হলো যে আমি একটা মেসেজ দিলাম আর হয়ে গেল তা না, যে ক্রেডিট অ্যানালিসিস করে, যে একটা লোন দিতে গেলে যে ক্রেডিট অ্যানালিসিস করে, ঠিক
ওই ব্যাংকগুলা আমাকে অ্যানালাইসিস করবে যে আমার পজিশন, আমার বোর্ড, আমার ম্যানেজমেন্ট। তো প্রথম থেকে আমাদের বোর্ড অনেক ভালো একটা বোর্ড, এবং আমাদের সিনিয়র ম্যানেজমেন্ট খুবই ভালো ভালো আমাদের সিনিয়র ম্যানেজমেন্টে আছেন যারা, আমাদের এমডি স্যার সবাই খুবই ওনাদের প্রোফাইল দেখেই কিন্তু আমার সাথে রিলেশনশিপ। এত অভিজ্ঞতা, এত গুরুদায়িত্ব আপনি পালন করেছেন, এবং সেটি খুব আমার মনে হয় যে খুব নির্ভেজাল ভাবে এবং খুব সরল সহজ ভঙ্গিতেই আপনি সবকিছুকে, আমি যেটা বুঝেছি যে ইতিবাচক দৃষ্টিতেই দেখেন যে সমস্যা আসবে, বাধা আসবে, কিন্তু আমাকে শক্ত হাতে সেটা প্রতিহত করতে হবে। তো আপনি ইন্টারন্যাশনাল ডিভিশনে আপনি সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবেও কাজ করেছেন, তো সেই অভিজ্ঞতাটা আসলে কেমন ছিল? আমি আসলে ওই যে বললাম যে আমি এই পর্যায়ে এসে আমার এখন মনে হচ্ছে যে আমার এই ডিভিশনে আমি ফিল করি, গর্ববোধ করি যে আমি এই ব্যাংকের বিজনেসটাকে খুব ভালো স্মুথলি চালিয়ে যাচ্ছি। এই ডিভিশনটা আমি যদি না পারতাম বিদেশি ব্যাংকগুলোর সাথে রিলেশনশিপ মেনটেন করতে, বা আমাদের অনেক নষ্ট অ্যাকাউন্ট করতে হয় যার থ্রুতে আমরা এলসি পেমেন্টগুলো দিচ্ছি, তো ওগুলো যদি আমি স্মুথলি ব্যবস্থা না করে দিতে পারতাম তাহলে কিন্তু ব্যাংকের বিজনেসটা স্মুথ হতো না। দ্যাটস ওয়াই আই ফিল প্রাউড যে আই হ্যাভ ডান মাই জব ভেরি ওয়েল। তো নেতৃত্ব দিতে গিয়ে আপনার কি কোনো রোল মডেল ছিল, কিংবা কোন কোন বিষয়গুলো আপনাকে অনুপ্রাণিত করেছিল? রোল মডেল আসলে যদি কর্পোরেট লাইফে বলেন, অবশ্যই আমি আমার সিনিয়রদেরকে ফলো করি, যে ভালো জিনিসটা নেওয়ার চেষ্টা করি, যে কোনটা আমার জন্য ভালো হবে। হ্যাঁ, যে কাজের ক্ষেত্রে যে শুধুমাত্র টেবিলে কাজ করে গেলাম এটা কিন্তু একটা ভালো এমপ্লয়ির জন্য না। যেমন আমি মনে করি যে আমি অফিসে আমার মেয়েদেরকে, যারা নাকি যদি ডিপ্রাইভ যাতে না হয়, আমি তাদেরকে সবসময় বুস্ট আপ করি। এবং আমি ছোটবেলা থেকে সাজগোজ করতে পছন্দ করি, তা আমি ওদেরকে সবসময় বলি যে অলওয়েজ তোমার গেট আপটা একটাই যেন ভালো থাকে, যে তুমি অ্যাটলিস্ট একটা মানুষকে দেখলে প্রেজেন্টেবল, আগে দর্শনধারী পরে গুণ বুঝে। সেটাই। তো সেই জন্য আমি চাই যে ইটস নট ফর আদার্স, ইটস ফর ইউ। যে তোমাকে ভালো লাগলে তোমার দিকে তাকিয়ে মানুষ যেন বলে যে হ্যাঁ ইউ আর লুকিং গুড। আর এই জিনিসটা কিন্তু একটা সকালবেলা মানুষকে একটা কনফিডেন্স লেভেলটাকে হাই করে দেয়, যেমন আপনি আজকে আমাদের করেছেন। এমনিতে এই যে কর্পোরেট সেক্টরে নারীদের অংশগ্রহণ, আপনি নিজে একজন নারী হয়ে এখন কতটুকু ফিল করেন যে এই জায়গাটায়, কর্পোরেট জায়গাটায় নারীদের প্রয়োজন রয়েছে বা অংশগ্রহণটার দরকার? এই জন্যই আমি আপনাদেরকে বলা হয়নি, আমি একটা গ্রুপের সাথে জড়িত, উই গ্লোবাল কমিউনিটি, ওমেন কমিউনিটি। সেটা হলো যে আমরা অনেকে তো নারী উদ্যোক্তাদের নিয়ে করেন, আমাদের এটা হলো যারা নাকি ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে আছেন তাদেরকে নিয়ে। হ্যাঁ, যে যারা মাত্র ঢুকেছে ব্যাংকিং সেক্টরে অথবা কোনো ফিনান্সিয়াল অর্গানাইজেশনে, তাদেরকে নিয়ে আমরা এটা করছি। আমি ওখানে জেনারেল সেক্রেটারি। তো ওদেরকে আমরা করি কি, যে কি কি বাধা আসতে পারে তোমার, হাউ টু ডেভেলপ ইউর ক্যারিয়ার। যে আমরা ওখানে অনেক কিছু দেই না, কারণ আমরা সবাই ব্যস্ত, সবাই আমরা কাজ করছি। তা আমরা ওদেরকে দিই নেটওয়ার্কিং, তারপরে আমরা ওদেরকে কোচিং দেই, এবং কনফিডেন্ট লেভেলটা যাতে বাড়ে, যে কি কি ডিফিকাল্টি তুমি পাবা এই কাজ করতে গেলে, বিকজ আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা শিখেছি। তো ওই জিনিসগুলো ওদেরকে আমরা আলাপ করি, কথা বলি। হ্যাঁ, ডেভেলপমেন্ট, নলেজ গেইন, এগুলো নিয়ে কাজ করছি আমরা। আপনি তো লায়ন্স ক্লাবের সাথে যুক্ত আছেন। জি, আমি আসলে লায়ন্স করতাম অনেক আগে থেকে, সেই চাকরিতে ঢুকলাম তারপর থেকেই, 2001-2 থেকে। তো লায়ন্স আসলে আমার কাছে মনে হয় যে আমি একটা মানুষকে অনেকে ওরকমভাবে, আমি এখন হয়তো জড়িত না, বাট ওই সময়টা আমি অনেক ভালোভাবে জড়িত ছিলাম। যে আমার কাছে মনে হয় এটা একটা ভালো জায়গা যে মানুষের জন্য কিছু করা। যেমন আমার কাছে 100 টাকা থাকলে সেটা একটা মানুষের জন্য কিন্তু খুব উপকার আসবে না, কিন্তু যখন আমরা 10 জন মিলে সেই মানুষটাকে হেল্প করি, এই 100 করে করে একটা ভালো অ্যামাউন্ট ওর কাছে হয়। কারণ আমরা বিভিন্ন জায়গায় ট্রিটমেন্ট দেওয়া, ডাক্তারির এক্সামিনগুলো করা, তারপরে বিভিন্ন গাছ লাগানো, এইসব প্রজেক্টে কাজ করতাম। আমার কাছে ভালো লাগতো, আমি ইন্টারেস্ট পেতাম যে একটা মানুষকে হেল্প করা। একটা লোকের কিছু নাই, হয়তো হাত পা ভাঙা, তাকে আমরা এরকম অনেক সময় আছে যে একটা মেয়েকে সেলাই মেশিন দিয়ে দিয়েছি। এই কাজগুলো আর কি লায়ন্সের থ্রুতে হয় বেশিরভাগ। তো এটা আমার খুব ভালো লাগে। আমি এখনো জড়িত আছি, হয়তো ওরকম প্রম্পটলি যেতে পারছি না বিকজ অফ মাই ক্যারিয়ার, সো বাট পিছনে আছি, আমি হেল্প করছি। আপনার জীবন সঙ্গীকে কবে হারিয়েছেন?
2018-এ। 18-এ? জি। আচ্ছা, তারপরে তো আপনার আরেকটি স্ট্রাগল, আপনার দুই মেয়েকে বড় করা, মানে এটা আমার জন্য একটা সিঙ্গেল মাম হিসাবে আমাদের সমাজে আসলে অনেক স্ট্রাগল করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলি সাপোর্ট ছিল, মা ভাই বোন সবার সাপোর্ট ছিল, এবং আমার মেয়েরা মানে একটু বড় হতেই ওরা বুঝে গেছে যে মা আমাদেরকে মানে দে আর লাইক মাই ফ্রেন্ড অ্যাকচুয়ালি। এখন মাশাআল্লাহ বড় মেয়ে তো চাকরি করছে মার্চকে, আর ওর হাজব্যান্ড আছে একটা এমএনসিতে কাজ করছে। আর ছোট মেয়েটা আমার কানাডায় পড়ছিল, গ্র্যাজুয়েশন নিয়েছে এনভায়রনমেন্টাল সায়েন্সে রামিসা। তো ওর হাজব্যান্ডও ওখানে জব করছে, তো দে আর সেটেল। আমার বড় মেয়েটাও মাইশা অ্যান্ড সাফন দে আর সেটেল। সো আলহামদুলিল্লাহ আমি মোটামুটি লাইফের অ্যাচিভমেন্ট বলতে তো আসলে একজন মানুষ হিসাবে এটাই অ্যাচিভমেন্ট যে বাচ্চাদেরকে সেটেল করা। এখন আমি হয়তো আমাকে নিজের দিকে একটু সময় দিতে পারবো। কিভাবে সময় দেন আপনি আপনার কাজের বাইরে? আমি আসলে কাজের ফাঁকে যেটা করি সেটা হলো গান শোনাটা তো একটা বড় জিনিস, তারপর বেড়াতে যাই, আমি খুব বেড়াতে পছন্দ করি। আর একটা হলো আড্ডা মারা, মানে ফ্রেন্ড সার্কেল, আমার কতগুলো সার্কেল আছে, অফিস, তারপরে স্কুল ফ্রেন্ড, তারপরে ইউনিভার্সিটি ফ্রেন্ড। আমরা এক এক সময় এক একটা, এখন আমার 2 ইন-লজ আছে ফ্যামিলি, ওদের সাথে আমার একটা খুবই ফ্রেন্ডলি একটা রিলেশন, মানে ওরাও এরকম যে 2 দিন না দেখলে থাকতে পারে না, চলে আসে, আমরা আড্ডা মারি, এরকম আর কি। আপনার সার্কেলে যারা রয়েছে তারা তো আমাদের আজকের এই রাঙা সকাল অনুষ্ঠানটি দেখছেন, তো আপনারা তো তার সাথে আড্ডা দেন সবসময়, কিন্তু আপনারা কি কখনো তার কাছ থেকে গান শুনেছেন? আমরা আজ সেই গান শোনার পর্বটি সেরে নিতে চাই। যেহেতু ছোটবেলায় গান শিখতেন আপনি, আমাদের আপনার ছোটবেলায় বেশি ভালো হবে না, তাও ট্রাই করছি 2 লাইন। অবশ্যই। ওকে। ময়ূর কণ্ঠে রাতের নীলে, আকাশে তারাদের ওই মিছিলে, তুমি আমি আজ চলো চলে যাই শুধু দুজনে মিলে। ময়ূর কণ্ঠে। ভীষণ সুন্দর। আমি তো বলবো আপনি আসলে যদি সময় পান অবশ্যই গানের দিকে আর একটু বেশি সময় দিবেন। একটু রিয়াজটা কম হয়। তবে আপনার শাড়ির কালার দেখে কি আপনার গানটার কথা মনে হলো? অনেকটা তাই। বাহ, চমৎকার। তো গান শোনা হয় বলছিলেন, কোন ধরনের গান শোনেন কিংবা কোন ধরনের সিনেমা গান শোনা হয়? সিনেমার কথাও একটু হ্যাঁ, আমি বাংলা গান শুনি বেশি, হ্যাঁ, আর মুভি দেখি অনেক, নেটফ্লিক্স, তারপরে চরকি, এগুলাতে খুবই মুভি দেখি। ইভেন আমি হলে যেও মুভি দেখি। আমি কালকেও একটা মুভি দেখে আসছি, কি সিনেমা? উৎসব দেখেছি, তাণ্ডব দেখেছি, মানে আর মানে সেটা নিশ্চয়ই গ্যাংদের নিয়ে দেখতে। হ্যাঁ, আমি ইভেন আমি এমন হয়েছে এক সিনেমা আমি 3 বার দেখেছি, কারণ আমার অফিস কলিগদের সাথে একবার, আমার ফ্রেন্ডদের সাথে একবার, আমার ফ্যামিলির সাথে, আমার বাচ্চারা। তাহলে কিন্তু আমরা একটা পরিকল্পনা করতেই পারি, কারণ আমরাও এরকম, আমরা এক মুভি অনেকবার দেখতে পারি। আপনার শেষ কোন সিনেমাটা দেখে ভালো লাগলো? উৎসব লাস্ট দেখেছি আমি পরশুদিন, আমার খুবই ভালো লেগেছে। চমৎকার। এটা খুবই একটা অন্যরকম মুভি, ভালো লেগেছে। আর বই পড়া হয় নিশ্চয়ই? হ্যাঁ, বই আগে আমি অনেক পড়তাম, এখন তো ওই যে কাজের বই পড়ি আর কি বেশি। আচ্ছা, পড়া হয়, আগে পড়তাম অনেক। তো আপনার দীর্ঘ ব্যাংকিং সেক্টরে যে অভিজ্ঞতা, আপনার 17 বছর ছিলেন একটি ইনস্টিটিউশনে, তারপরে 2012 থেকে আছেন আরেকটি ইনস্টিটিউশনে, তো দীর্ঘ সময়ের অভিজ্ঞতা, কখন কি মনে হয় না যে এই অভিজ্ঞতাগুলো একটু বই লিখি কিংবা পরবর্তী প্রজন্মের জন্য কিছু, সেটা ইউটিউবে হোক কিংবা কিছু জায়গায় কিছু অভিজ্ঞতার আলোকে কিছু লিখে যায়? লিখিনি এখনো, বাট আমি আসলে যে আমি আমার অফিসে যারা নতুন আসে তাদেরকে একটা ক্লাস নেই, হ্যাঁ, তাদের উপরে একটা স্পিচ দেই যে এরকম, প্লাস গ্রুমিং, প্লাস আমার ডিভিশন নিয়ে, ব্যাংকিং নিয়ে, তারপরে আর উই গ্লোবাল তো আছে আমাদের, ওখানে আমরা কিন্তু অনেক একটা বড় গ্রুপ, এটা ওখানে আমরা কিন্তু টিচিং দিচ্ছি, কোচিং করাচ্ছি, বলি আমরা গল্পের মতো বলি, যে নট যে স্পিচ দিয়ে চলে গেলাম, নট লাইক দ্যাট। আমরা একদম কথা বলি, যে তোমার একদম পার্সোনালি মিশি মানুষের সাথে, যে তোমার কি অসুবিধা হচ্ছে, তোমার সেটা তুমি ডিসকাস করো, আমরা সেটাকে সলভ করব, কারণ ওরা তো নতুন ঢুকেছে। হ্যাঁ, তো ওইভাবে এখন লেখার ইচ্ছাটা এখনো আসেনি, হয়তো রিটায়ারমেন্টের পরে আসতে পারে। তো যারা আপনার সামনে আসছেন আপনার ইনস্টিটিউশনে, তাদেরকে তো আপনি বলছেন, কিন্তু এখন যারা টিভিতে আপনাকে দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলুন, যারা ব্যাংকিং সেক্টরে আসতে চায় এবং ব্যাংকিং সেক্টরে ভালো করতে চায়, তাদের জন্য আপনার কি পরামর্শ? আমি আসলে এইটুক বলবো যে সবাইকেই বলবো, নট মেয়ে ছেলে, ব্যাংকিং সেক্টর একটা
অনেক বড় জায়গা। হ্যাঁ, এখানে এত কিছু শেখার আছে। মানে আমার মনে হয় মানুষ তাদের নতুন নতুন কল্পনা নিয়ে ব্যাংকিং সেক্টরে এখন অনেক চেঞ্জ আসছে, ডিজিটালি হচ্ছে, এআই কাজ করছে। হ্যাঁ, তো সো আমার মনে হয় সব ডিভিশন থেকেই, সব ডিপার্টমেন্ট থেকেই মানুষ আসলে এখানে কাজের অনেক একটা বড় জায়গা আছে, অনেক কিছু চেঞ্জ আসবে সামনে, কাজ হচ্ছে। তো আমি সবাইকে ওয়েলকাম জানাবো যে আমি যেমন এই ব্যাংকিং সেক্টরে ঢোকার আগে ভাবতাম যে মনে হয় ক্যাশ ওঠানামা করে, মানে ক্যাশ দেয়া নেয়া করে। তো এখন ঢুকে দেখছি যে আসলে এটার ভিতরে অনেক কাজ আছে, অনেক কিছু করার আছে। সো আমি সবাইকে ওয়েলকাম জানাবো যে এখানে আসেন। মানুষের আসলে নিজের অভিজ্ঞতা দিয়েও তো মানুষ অনেক কিছু চেঞ্জ আনার জন্য দরকার। এটা একটা চ্যালেঞ্জিং জায়গা, অনেক কাজ শেখার জায়গা আছে। চমৎকার। আজকে যদি এখানে বসে আসলে জিজ্ঞেস করি আপনাকে, জীবনের এই পর্যায়ে এসে এবং পেছনে যদি তাকাতে বলি, সবচেয়ে তৃপ্তির জায়গা কোনটি? সবচেয়ে তৃপ্তি আমার কাছে আসলে ছোটবেলাটা তো পছন্দ, বাট এখন আমার মনে হয় যে আমার মা যখন আমাকে বলে যে আই ফিল প্রাউড অফ ইউ, মা যখন জব করতেন মাকে সবাই পছন্দ করতেন। হ্যাঁ, সেই জায়গাটায় মা এখন আমাকে বলে যে না, তুমি আমার থেকে অনেক ভালো করেছো, সত্যি বলেছে আমাকে। এবং এই জায়গাটায় আমার একটা বড় পাওয়া, যে মাকে দেখে বড় হয়েছি, মাকে দেখে জবে ঢুকেছি। তো মা যখন আমাকে বললো যে না, ইউ আর বেটার দেন মি, যেদিন বললেন তখন থেকেই ভালো লাগাটা, বেশি তৃপ্তিটা পেয়েছি। আর যদি কখনো জীবন সঙ্গীকে কোথাও ফিরে পান, কি বলবেন তাকে? আসলে অনেক কিছু করা হয়নি, অনেক কিছু বলা হয়নি, হয়তো সেগুলো করতাম। তার জন্য কি বলবেন? আমি আসলে ওই মানুষটাকে ছোটবেলায় যেহেতু বিয়ে করছি, অনেক ভালোবেসেই বিয়ে করেছি, এবং তাকে আমি এই কথাটাই বলতাম যে তোমাকে আমি অনেক ভালোবাসি, এই কথাটাই বারবার বলতাম। চমৎকার। তো আপনাকেও আমরা অনেক অনেক ভালোবাসি, কারণ আপনার কথাগুলো শুনে আমরা মুগ্ধ হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। অনেক ভালো থাকবেন। থ্যাংক ইউ।